স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ডিসকাস করব ডাব্লিউবি সেটের পেপার 1 থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 10 ইয়ার্স ইউআইকিউজ আমরা সলভ করা শুরু করেছি, অর্থাৎ 2015 থেকে 2024 অবধি বিগত বছরে যে যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলোর আমরা কোয়েশ্চেন সলভ করছি ওয়ান বাই ওয়ান। ওকে, এটা আমাদের ক্লাস নাম্বার 5। অলরেডি এর আগে 4টি ক্লাস হয়েছে ইউআইকিউজের ওপরে। যদি তোমরা দেখতে চাও এইভাবেই পরপর সিরিজগুলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং গত যে 4টি ভিডিও আপলোড করা রয়েছে তার লিঙ্ক, প্লেলিস্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেখো গিভেন রয়েছে। অবশ্যই ওয়ান বাই ওয়ান ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। 2015-র পেপার আমরা অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা ডিসকাস করছি 2017-র কোয়েশ্চেন্স থেকে। 2017-তে যে সেট এক্সাম হয়েছিল তার প্রশ্নগুলো থেকে আমরা ডিসকাস করব, ঠিক আছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা ডাব্লিউবি সেট ডিসেম্বর 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, বেস্ট বেচ রয়েছে এটি তোমাদের জন্য। ডেডিকেটেড বেচ ডাব্লিউবি সেট 2025-এর জন্য ডিসেম্বরে। ওকে, এটাতে অ্যাডমিশন নিতে পারো। উইকলি 3 ডেজ ক্লাস রয়েছে, অলরেডি জাস্ট শুরু হয়েছে জুলাই। বেস্টতে অ্যাডমিশন নিলে পুরোপুরি দেখবে ডিসেম্বরের মধ্যে সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, পুরো পিডিএফ ম্যাটেরিয়ালস দেওয়া হবে যেগুলো ডাউনলোড করতে পারবে। পুরো লাইভ ক্লাস হবে এবং যদি লাইভ ক্লাস মিস করে থাকো তার জন্য রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। ওকে, প্রতি সানডে মক টেস্ট রয়েছে, উইকলি মক টেস্ট পাবে, অ্যাফোর্ডেবল মান্থলি ফিস দিয়ে পড়তে পারবে এবং 3 দিন সপ্তাহে ক্লাস থাকবে। আরও যদি কিছু জানতে চাও এবং তোমার কিছু কোয়ারিজ থাকে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবে, ঠিক আছে। চলো ভিডিওটি শুরু করছি। দেখো, অলরেডি আমরা 2017-র যে সেট এক্সাম, অর্থাৎ 20th যে সেট এক্সাম তার ইউআইকিউজের একটি পার্ট কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 2-তে রয়েছি 2017-এর কোয়েশ্চেন্সের। ওকে, পরপর ভিডিওগুলো দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবে প্যাটার্ন কোয়েশ্চেন্সের। ওকে, অর্থাৎ 4টি যে ভিডিও অলরেডি আপলোড হয়েছে সেগুলো কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নাও। দেখো, কোয়েশ্চেন নাম্বার 21, কোয়েশ্চেন নাম্বার 20 অবধি আগের ভিডিওতে ডিসকাস করা রয়েছে। আমরা কোয়েশ্চেন নাম্বার 21 থেকে আজকে কন্টিনিউ করব। ওকে, কমিউনিকেটিং উইথ দ্য স্পিরিটস অ্যান্ড অ্যানসেস্টার ইজ টার্মনেস। তো কমিউনিকেশন যখন করা হয় স্পিরিটস অ্যান্ড অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ যারা, তাদের সঙ্গে যখন আমরা কিছু বার্তালাপ করছি তখন এই ধরনের কমিউনিকেশনকে বলা হয় ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন। অপশন নাম্বার বি হবে এর কারেক্ট অ্যান্সার। তবে প্রত্যেকটা যে অপশন গিভেন রয়েছে এখানে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে জানবো এবং তার জন্য এক্সপ্লেনেশন ভালো করে দেখো এবং বুঝো, এবং এইভাবেই প্রত্যেকটি প্রশ্নকে উইথ এক্সপ্লেনেশন আমরা সলভ করব। ওকে, দেখো, ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন বলতে কি বোঝায়? যে কমিউনিকেশন ফোকাস করছে কমিউনিকেশন উইথ স্পিরিটস অর এন্টিটিজ বিয়ন্ড দ্য সেলফ। ওকে, স্পিরিটস মানে কি? বিয়ন্ড দ্য সেলফ, যে এন্টিটিজের সঙ্গে কমিউনিকেশন করা তাকে ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন বলে। এখানে অ্যানসেস্টর হতে পারে, ঠিক আছে, মানে আমাদের পূর্বপুরুষ যারা, তাদের সঙ্গে কিছু আমরা কমিউনিকেট করছি বা তাদের যে বার্তা সেটাকে ক্যারি অন করছি, বা তাদের যে রিচুয়ালস, তাদের যে রিলিজিয়াস বা মাইথোলজিক্যাল যে কন্টেক্ট সেগুলোকে আমরা বিয়ার করছি। তো এগুলো হচ্ছে আমাদের কি না ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন। এখানে দেখো আরো অপশন রয়েছে, ইন্ট্রাপার্সোনাল অ্যান্ড স্পিরিচুয়াল কমিউনিকেশন। দুটো বিষয়ে একই। ওকে, স্পিরিচুয়াল বা ইন্ট্রাপার্সোনাল হচ্ছে যখন উইথিন ওয়ান সেলফ কমিউনিকেশন করা, ঠিক আছে, যেমন প্রেয়ার বা মেডিটেশন, এগুলো যখন করছি তো এগুলোকে বলা হয় ট্রান্সপার্সোনাল বা স্পিরিচুয়াল কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশন বলতে কি বোঝায়? ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে সেই ধরনের কমিউনিকেশন যেখানে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকছে এবং ফিজিক্যাল প্রেজেন্সের থ্রু ফিজিক্যাল প্রেজেন্সে থেকে বোথ সেন্ডার অ্যান্ড রিসিভার কমিউনিকেশন করছে। ওকে, এটাকে বলা হয় ফেস টু ফেস কমিউনিকেশন। ওকে, এই ধরনের কমিউনিকেশনকে ইন পার্সন অর পার্সোনাল কমিউনিকেশনও বলা হয়, কারণ এখানে দুজন ব্যক্তি কিন্তু ফেস টু ফেস থাকছে, দুই বা তার বেশিও হতে পারে। ওকে ওকে, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 কি বলা হয়েছে? দ্য পায়োনিয়ার অফ দ্য সাইলেন্ট ফিচার্স ফিল্ম ইন ইন্ডিয়া ওয়াজ। ওকে, ইন্ডিয়ান ফিল্মের পায়োনিয়ার কাকে বলা হয়? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, টি.জি. ফালকে। ওকে, এক্সপ্লেনেশন দেখো এবং আরো কিছু ইনফরমেশন দেখে নাও। দাদা সাহেব ফালকে is regarded as the pioneer of Indian cinema because
হি মেড ইন্ডিয়াজ ফিল্ম সাইলেন্ট ফিচার ফিল্ম। ওকে, রাজা হরিশ্চন্দ্র ইন 1913, এই সময় তিনি সাইলেন্ট ফিচার ফিল্ম তৈরি করেন প্রথম ইন্ডিয়াতে, এবং এই জন্যই তাকে কি বলা হয় না, পায়োনিয়ার বলা হয় ইন্ডিয়ান সিনেমা। ওকে, হি ইজ অফেন কল্ড ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। ওকে, ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ ফিল্ম মেকিং ইন ইন্ডিয়া। ওকে, কারণ সব থেকে আগে শুরু করেছিলেন সিনেমা তৈরি করা, তার জন্যই কি বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, একটি রিজনিং থেকে প্রশ্ন রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 23। কি বলা হয়েছে, ইন এ সার্টেন কোড 367 এর মানে হচ্ছে ব্লু কলার কার। ওকে, এবং একই রকম 694 এর মানে হচ্ছে গ্রিন কালার ফ্যান। 356 মানে হচ্ছে হোয়াইট কালার কার। এভাবে রয়েছে। তাহলে এখানে বলা হয়েছে হোয়াট ডিজিট ইন দ্যাট কোড মিনস গ্রিন। তাহলে এখানে গ্রিন বলতে কোন নাম্বারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে দেখো গ্রিন কোথায় কোথায় রয়েছে, গ্রিন এখানে রয়েছে, আর কোথাও কি রয়েছে, আর কোথাও নেই। তার মানে এখানেই গ্রিনের কোড থাকবে ডেফিনেটলি। দেখো কালার 3 জায়গায় রয়েছে, তাহলে 3টে লাইনে কমন রয়েছে এরকম। নাম্বার কি রয়েছে 6 রয়েছে 3 জায়গায় কমন, 6 তার মানে হবে না। ওকে, এরপরে দেখো, এরপরে এখানে কি রয়েছে, তাহলে 6 হচ্ছে না। এখন বাকি থাকলো গ্রিন আর ফ্যান, এই দুটো, বাট এই দুটো ওয়ার্ড আর কোথাও কিন্তু নেই। গ্রিন অ্যান্ড ফ্যান কোথাও রয়েছে কি নেই। তার মানে হয়তো এখান থেকে 4 বা 9 যে কোনো একটা গ্রিনের কি কোড হবে। তার অপশন নাম্বার হয়ে যাবে বি। এখান থেকে তোমরা এক্স্যাক্টলি বলতে পারছি না 9 বা 4 কোনটি গ্রিনের কোড, ঠিক আছে, সেই জন্য অপশন নাম্বার বি কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 24। কি বলা হয়েছে, এই যে এখানে ওপিয়াম, রেজিন, রাবার এগুলো মেনশন রয়েছে, তো এই রিলেটেড যে 4টি অপশন আছে কোনটি এখানে সুইটেবল। তো দেখো এই যে এলিমেন্টগুলো, এগুলো সবগুলোই ট্রি বা প্লান্টের ফ্লুইড থেকে মানে নেওয়া হয় বা বের করা হয়, ঠিক আছে। যেমন রাবার গাছের যে ল্যাটেক্স সেখান থেকে পাওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে ট্রি বা প্লান্টের ফ্লুইড হচ্ছে এগুলো সবগুলো। ক্লিয়ার, অপশন নাম্বার সেই জন্য ডি হবে কারেক্ট অ্যান্সার। বাকি ডেসক্রিপশন দেখো রয়েছে। ওপিয়াম এটাও হচ্ছে ল্যাটেক্স বা আঠা যেটাকে বলা হয়, কোন ট্রির সেটা মেনশন করা রয়েছে, ওপিয়াম ওপি প্লান্ট। ওকে, রেজিন এটাও এক ধরনের স্টিকি সাবস্টেন্সেস সেক্রিটেড বাই সার্টেন প্লান্ট অর ট্রিজ, এটাও কোনো প্লান্ট থেকেই আসে, আঠা টাইপেরই। রাবার হচ্ছে এক্সট্রাক্টেড ফ্রম দ্য ল্যাটেক্স অফ রাবার ট্রি। ওকে, সবগুলোই ট্রি বা প্লান্টের ফ্লুইড এগুলো, সেই জন্য অপশন নাম্বার ডি কারেক্ট হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 25। কি বলা হয়েছে, এ ইজ দ্য মাদার অফ পি অ্যান্ড কিউ। এ হচ্ছে মাদার, মাদার মানে কি মাইনাস ইন্ডিকেট করো, মাইনাস ইন্ডিকেট করছে ফিমেলকে, ওকে, আর প্লাস ইন্ডিকেট করছে মেল, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এ হচ্ছে মাদার, মানে এখানে পি অ্যান্ড কিউ এরা সেম জেনারেশনের হচ্ছে, ঠিক আছে, সেম জেনারেশনের হচ্ছে পি অ্যান্ড কিউ, বাট মেল নাকি ফিমেল এটা কনফার্ম নয়। ওকে, এরপর বলা হয়েছে সি ইজ দ্য ফাদার ইন ল অফ এ। এর ফাদার ইন ল তার মানে কি এর হাজব্যান্ড, এ তো ফিমেল, তাহলে এর হাজব্যান্ড যে হবে তার অ্যাকচুয়ালি কি না ফাদার হচ্ছে সি। ফাদার মানে কি প্লাস করতে হবে। এরপর বলেছে সি ইজ দ্য ফাদার অফ বি এন্ড ডি। তাহলে বি এন্ড ডি এর ফাদার হচ্ছে সি, বাট বি এন্ড ডি মেল ফিমেল জানা নেই। ওকে, তাহলে এই যে ফাঁকা ঘর রয়েছে এখানে বি বা ডি একজন কেউ আসবে। আবার বলেছে সি কেই বলছে, ফাদার তো হচ্ছে সি বি এন্ড ডি এর, এবং সঙ্গে সঙ্গে গ্র্যান্ড ফাদার হচ্ছে কিউর, কিউর গ্র্যান্ড ফাদার, তো ডেফিনেটলি কিউর গ্র্যান্ড ফাদার তো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এর যদি সান হয় বা সান বা ডটার যাই হোক না কেন পি অ্যান্ড কিউ, তাহলে কিউর গ্র্যান্ড ফাদারও হচ্ছে সি, ঠিক আছে। ওকে, এরপর বলেছে সি হ্যাজ এ ডটার, সি এর একটি মেয়ে রয়েছে, ঠিক আছে।
ডি ইজ দ্য আন্টি অফ বি, তাহলে ডি হচ্ছে আন্টি, তার মানে কি বি এন্ড ডি হচ্ছিল সি এর অ্যাকচুয়ালি কি না চিলড্রেন, ঠিক আছে। তাহলে এখানে চলে আসবে ডি, ডি হবে ডটার, ঠিক আছে। তাহলে বি চলে আসবে এখানে, কারণ বি এন্ড ডি সি এর হচ্ছে দুটো চিলড্রেন। আর যখন এখানে হাজব্যান্ড ওয়াইফ বোঝাবে তখন এইভাবে ডবল এরো ইউজ করবে। সেম জেনারেশনে বোঝালে সেখানে জাস্ট একটা লাইন থাকবে, প্যারালাল যে লাইন সেই রকম লাইন থাকবে, ঠিক আছে। এইভাবে যেমন দিয়েছি, এগুলো সেম জেনারেশন। আপার জেনারেশন প্যারেন্ট জেনারেশন হলে উপরে সবসময় ড্র করবে, এইভাবে ড্র করে করবে। এরপর বলেছে হাউ ইজ বি রিলেটেড টু এ, তাহলে বি এর কে হয়, বি এর কে হয়, ডেফিনেটলি হাজব্যান্ড হচ্ছে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। তো এইভাবে খুব ইজিলি তাহলে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। প্রিয়াঙ্কা রিমেম্বার্স দ্যাট হার হাজব্যান্ডস বার্থডে ইজ আফটার 19th বাট বিফোর 22nd ডিসেম্বর। ওকে, তাহলে 19th আর 22nd ডিসেম্বরের কথা বলেছে প্রিয়াঙ্কা। whereas her mother-in-law remember that the birthday of her only son is after 20th before 24, তাহলে আফটার 20th বিফোর 24 এরকম বলেছে। তার মানে কি এখানে কমন আসবে, দেখো যে ডেটটি সেই ডেটটিকে ধরা হবে। দুজনেরই মনে পড়ছে একটা রেঞ্জ, তাহলে সেই রেঞ্জে যে ডেটটি কমন পড়বে সেই ডেটটি হবে বার্থডে। এইসব প্রশ্নের ক্ষেত্রে এটা মাথায় রাখবে, ঠিক আছে। অপশন নাম্বার বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে প্রিয়াঙ্কার হাজবেন্ডের বার্থডে কবে, এটাই তো প্রশ্নে বলেছে, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ভেন ডায়াগ্রামের উপর বেস্ট করে এসেছে, এটা খুবই কমন কোয়েশ্চেন্স, ডাব্লিউবি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কি বলেছে, দ্য ফলোইং ডায়াগ্রাম হ্যাভিং 3 ইন্টারলকিং সার্কেল আইএসপি, ওকে আইএসপি তিনটি ইন্টারলকিং সার্কেল রয়েছে। আই স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান, আই হচ্ছে ইন্ডিয়ান, লিখে নিলে সুবিধা হবে। এস স্ট্যান্ড সায়েন্টিস্ট, ওকে সায়েন্টিস্টকে রিপ্রেজেন্ট করছে। আর পি পলিটিশিয়ানদেরকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এরপর দেখো প্রশ্নে কি বলেছে, হুইচ রিজিয়ন রিপ্রেজেন্টস নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট হু আর পলিটিশিয়ান, নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট এবং পলিটিশিয়ান হবে। ওকে, তাহলে ইন্ডিয়ান মানে কি এই সার্কেলের ভিতরে যেগুলো থাকবে সেগুলো ইন্ডিয়ান, বাইরে সেগুলোই তো নন ইন্ডিয়ান এই সেন্সে, বাট পলিটিশিয়ান হবে। ওকে, এখানে জি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ পলিটিশিয়ানের মধ্যে রয়েছে জি এবং ইন্ডিয়ান সার্কেলের বাইরে রয়েছে। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। বলবে এফ হচ্ছে না কেন, ই হচ্ছে না কেন, এফ হলো পলিটিশিয়ান সায়েন্টিস্ট, পলিটিশিয়ান প্লাস সায়েন্টিস্ট, তাহলে এটা তো বলেনি আমাদের। ই হচ্ছে নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ই হচ্ছে নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ওকে নট পলিটিশিয়ান। তো এই জন্য অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, আবারও এটি ভেন ডায়াগ্রামের উপরেই বেস্ট করে রয়েছে। কি বলেছে, ইন দ্য ফলোইং ফিগার সার্কেল রিপ্রেজেন্টস ডক্টর, ডক্টর রিপ্রেজেন্ট করছে সার্কেল, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস আর্টিস্ট, আর্টিস্টকে রিপ্রেজেন্ট করছে। আর রেক্টেঙ্গেল রিপ্রেজেন্টস প্লেয়ার, ওকে প্লেয়ার্স। এরপর দেখো প্রশ্নে কি বলেছে, হাউ মেনি ডক্টরস আর বোথ প্লেয়ার্স অ্যান্ড আর্টিস্ট, তার মানে ডক্টরও হবে প্লাস হচ্ছে প্লেয়ারও হবে অ্যান্ড আর্টিস্টও হবে, তিনটেরই কমন প্লেস রয়েছে বা রিজিয়ন রয়েছে, সেটি তার মানে অ্যান্সার হবে। ওকে, তিনটের ক্ষেত্রেই কমন রয়েছে এরকম প্লেস হচ্ছে দেখো অনলি 4। ওকে, 4 কারেক্ট অ্যান্সার হবে, ডক্টর প্লেয়ার প্লাস আর্টিস্ট, তো 4 রয়েছে, তো এই ক্ষেত্রে 4 আমরা দেখছি রিজিয়নটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট দেখো, পাই ডায়াগ্রামের উপর বেস্ট করে প্রশ্নটি রয়েছে এবং এটি ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে বলতে পারো, ঠিক আছে। দ্য ফলোইং পাই চার্ট শোজ দ্য অ্যানুয়াল এগ্রিকালচারাল ইল্ড অফ এ সার্টেন প্লেস, যে কোনো একটি প্লেসের এগ্রিকালচারাল প্রোডাক্টস দেওয়া রয়েছে। ওকে, স্টাডি দ্য ফলোইং পাই চার্ট
অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। দেখো এখানে সুগার রয়েছে এবং এর অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, পুরো সার্কেলের অ্যাঙ্গেল কত হয় 360 ডিগ্রি, এবং এই 360 ডিগ্রির মধ্যে সুগার হচ্ছে 80 ডিগ্রি, হুইট হচ্ছে 100 ডিগ্রি, আদার্স হচ্ছে 140, রাইস হচ্ছে 40 ডিগ্রি। ওকে, এটা তো বুঝতে পেরেছো। এরপর কি বলেছে, ইফ দ্য টোটাল প্রোডাকশন ইজ 8100 টন, দেন দ্য yield অফ রাইস ইজ, তাহলে রাইসের যে মানে শেয়ার সেটা কত হবে। ওকে, রাইস তার মানে কতটা তৈরি হচ্ছে। তো এখানে দেখো টোটাল সার্কেলের পরিমাণ কত 360 ডিগ্রি, আর এই 360 ডিগ্রি সমান সমান বলে দিয়েছে কত টোটাল প্রোডাকশন এটা। তাহলে 1 ডিগ্রির ভ্যালু কি 8100 ডিভাইডেড বাই 360 ডিগ্রি। ওকে, এরপর রাইসের কত রয়েছে 40 ডিগ্রি, তাহলে রাইসের পরিমাণ বের করতে বলেছে 40 ডিগ্রি বের করবে। 1 ডিগ্রির ভ্যালু জানো, তাহলে 40 ডিগ্রি মাল্টিপ্লাই করে দাও 1 ডিগ্রির ভ্যালুর সঙ্গে, তাহলে পেয়ে যাবে। একটা জিরো দেখো ক্যান্সেল হলো, 9 বারে 36, 9 9 শূন্য শূন্য হয়ে গেল, 9 9 81, দুটো শূন্য, 900। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। কত ইজি ছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইফ এ রেক্টেঙ্গেল ইজ কল্ড সার্কেল, সার্কেল কল্ড পয়েন্ট, পয়েন্ট হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বাই এ কি না স্কোয়ার, এইভাবে রিপ্রেজেন্ট করেছে। তাহলে কি বলেছে, দ্য শেপ অফ হুইল, শেপ অফ হুইল ইজ, শেপ অফ হুইল ইজ, তাহলে হুইলের শেপ, হুইল মানে কি সার্কেল হয়, তাহলে সার্কেলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি পি দিয়ে, পয়েন্ট দিয়ে, তাহলে এখানে পয়েন্ট হবে কারেক্ট অ্যান্সার, পয়েন্ট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো 31 কি বলেছে, হাউ মেনি নাম্বারস ফ্রম 1 to 100, 1 থেকে 100-র মধ্যে, আর such each of which is divisible by 9 and those at least one digit is 9। কতগুলো এমন সংখ্যা রয়েছে 1 থেকে 100-র মধ্যে যেগুলো 9 দিয়ে ডিভিজিবল, এবং যে সংখ্যাগুলো 9 দিয়ে ডিভিজিবল হবে 1 থেকে 100-এর মধ্যে, সেই সংখ্যাগুলোর মধ্যে একটা ডিজিট কি থাকবে না 9 থাকবে। এরকম সংখ্যা কতগুলো রয়েছে দেখো, তাহলে প্রথমত 9, 9 দিয়ে ডিভিজিবল। ওকে, আর কি সংখ্যা আছে 9 দিয়ে, 19 রয়েছে, বাট 9 দিয়ে ডিভিজিবল নয়। 29 রয়েছে, ডিভিজিবল নয়। 39 রয়েছে, 9 দিয়ে ডিভিজিবল নয়। ওকে, তাহলে হচ্ছে না, 90 হবে আর 99 9 দিয়ে ডিভিজিবল। অনলি 3 রয়েছে, অনলি 3 রয়েছে। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার সিরিজের উপরে রয়েছে, এখানে কোন নাম্বারটি আসবে 4টে অপশনের মধ্যে বের করতে হবে। ডাব্লিউবি সেটে এই ধরনের নাম্বার সিরিজের উপরে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন দেয় যাবে। ঠিক আছে, দেখো কিভাবে করবে সলভ। দেখো 26কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 78 আসে, এবং 39-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 78 আসে। একই রকম 32-কে 3 দিয়ে গুণ করলে 96 হয়, 48-কে 2 দিয়ে গুণ করলে 96 হয়। তার মানে কি একই রকম সেম প্যাটার্ন হবে, 3 দিয়ে গুণ, আর এখানে তার মানে এমন সংখ্যা আসবে যাকে 2 দিয়ে গুণ করলে 84 হবে। তো অপশনের মধ্যে 2 দিয়ে গুণ করলে 84 হচ্ছে, অপশন নাম্বার সি তে রয়েছে 42, 42 দিয়ে 84। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 33 কি বলা হয়েছে এখানে, the following table shows the number of working hours and the number of employees in a small scale industrial unit। নাম্বার অফ এমপ্লয়িজ দেওয়া আছে, নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে। 3 থেকে 5 ঘন্টার মধ্যে 7 জন কাজ করছে, 5 থেকে 7 ঘন্টা 10 জন কাজ করছে, 7 থেকে 9 ঘন্টা 18 জন কাজ করছে, 9 থেকে 11 ঘন্টা 57 জন কাজ করছে। ঠিক আছে, 11 থেকে 13 ঘন্টা 14 জন, 13 থেকে 15 ঘন্টা 8 জন কাজ করছে। এটা বোঝাচ্ছে
কি বের করতে হবে তাহলে এখান থেকে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার অফ অ্যান এমপ্লয়ি? একজন এমপ্লয়িজের অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার কত পড়ছে তাহলে পুরো ডেটাটা থেকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এই ধরনের ডেটাকে বলা হয় গ্রুপ ডেটা। আর গ্রুপ ডেটার ক্ষেত্রে অ্যাভারেজ বের করতে হয় কিভাবে ভালো করে সেখানেও এই ধরনের প্রশ্ন কিন্তু সেটে হয়। ওকে, তাহলে এখানে আমরা কি করব, পাশে এই যে ওয়ার্কিং আওয়ার আছে এই ওয়ার্কিং আওয়ারের অ্যাভারেজ করে নেব। ঠিক আছে, অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার কত হচ্ছে, 3 আর 5 8 হয়, 8কে 2 দিয়ে ভাগ করে দেবো তাহলেই অ্যাভারেজ হয়ে যাবে। ঠিক আছে, যোগ করো দুটোকে, 3 থেকে 5 ঘন্টা কাজ করছে এই যে সময়টা, এটাকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল 8 হচ্ছে। দুটো লিমিট দেওয়া রয়েছে 3 আর 5, তাহলে 2 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এটা হয়ে যাবে 4। তার মানে তো এইরকমই প্রত্যেকটার মিড ভ্যালুগুলো হচ্ছে অ্যাভারেজ। দুটোকে যোগ করো, দুটো সংখ্যাকেই 2 দিয়ে ভাগ করে দাও, 6 এখানে আসছে, 8 10 12 14 এগুলো পেলাম। এরপরে এটা হচ্ছে অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার, আর এই অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার 7 জন রয়েছে, তাহলে টোটাল এখানে বের করে নিতে হবে টোটাল ওয়ার্কিং আওয়ার, টোটাল ওয়ার্কিং আওয়ার। ওকে, অ্যাভারেজ যদি 4 জন হয় তাহলে 7 জনের টোটাল কত হচ্ছে, 28 ঘন্টা। ক্লিয়ার, 10 জনের 60 ঘন্টা হচ্ছে, 18 জনের 8 ঘন্টা করে হলে টোটাল হচ্ছে কত ওয়ার্কিং আওয়ার, 144। 57 মাল্টিপ্লাই করে দাও 10, 570। 14 12 এর মাল্টিপ্লাই করে দাও, এটা চলে আসবে 168। 8 আর 14 এটা হয়ে যাবে 112। এইবারে টোটাল যে ওয়ার্কিং আওয়ার পেলাম আমরা এটাকে যোগ করতে হবে। ঠিক আছে, এটাকে যোগ করে পুরোটাকে যোগ করলে 1082 হবে, এবং টোটাল যে এমপ্লয়িজ এটাকে যোগ করবে, এটা যোগ করবে, এটা আসবে 114। এই হলো টোটাল ওয়ার্কিং আওয়ার, এই হলো টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। তাহলে এভারেজ যখন বের করবে, টোটাল ওয়ার্কিং আওয়ার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, ডিভাইড করো, ডিভাইড করলে 9.49 অ্যান্সার হবে, কিন্তু এটা তো অপশন নেই, অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা করে নেব তাহলে কত, 9.5 আওয়ার করে অ্যাভারেজ হচ্ছে পার এমপ্লয়ি। ক্লিয়ার, এইভাবে গ্রুপ ডেটা থাকলে সলভ করতে হবে। আগে যে গ্রুপ ডেটা থাকবে তার অ্যাভারেজ করবে, নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে প্রত্যেকটা গ্রুপের গুণ করবে, তাহলে টোটালটা পাবে, টোটালটাকে ডিভাইড করে দেবে টোটাল এমপ্লয়িজ বা এনি এলিমেন্টস যেটা দেওয়া থাকবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 34 কি বলেছে, the salary of a person is increased by 10%, after some time reduced by 10%. By how much will his salary change from the original? তার অরিজিনাল যে স্যালারি ছিল তার থেকে কত চেঞ্জ হবে। আমরা ধরে নিলাম অরিজিনাল ছিল 100 রুপিস। ঠিক আছে, স্যালারি ধরে নিলাম, সহজ হবে তাহলে সলভ করতে। প্রথমে কি হলো, 10% বাড়লো, তার মানে কি 110 হলো, 110% মানে কি 10ই তো, তাহলে 10 যোগ করে দাও, 110 হলো। এরপর কি হলো, 10% কমলো, তার মানে কি এই যে 10% কমবে, 110-এর মধ্যে 10% কমবে, 110-এর মধ্যে 10% মানে 11। ঠিক আছে, তাহলে 11 যখন হবে তার মানে কত দাঁড়াবে, 10% কমলে 110 থেকে 11 মাইনাস, তার মানে 99। 99 যদি হয় তাহলে অরিজিনাল থেকে দেখতে পাচ্ছি আমরা কি, অরিজিনাল থেকে 1 কম রয়েছে। ওকে, তার মানে এই 1 মানে কি 100-এর মধ্যে 1%, তার মানে কি এটা তো লেস রয়েছে, অরিজিনাল থেকে কি 1 লেস রয়েছে, তো 1 লেস মানে 1% মাইনাস রয়েছে চেঞ্জ। চেঞ্জটা কি 1% মাইনাস অরিজিনাল থেকে, একবার 10% কমে আবার যদি 10% কমে তখন 1% লেস হয়ে যায় অরিজিনাল থেকে। ঠিক আছে, এটা মনে রাখবে, এইভাবে এটা সলভ করতে হবে। নেক্সট দেখো 35, কোশ্চেন নাম্বার 35 এ কি বলেছে, if person A can complete a work in 10 hours and B can complete it in 5 hours. ওকে, কি বলেছে, A যে কোনো একটি কাজ 10 ঘন্টায়
কমপ্লিট করে, যেখানে বি সেই কাজটি 5 ঘন্টায় কমপ্লিট করে। ঠিক আছে, এরপর কি দিয়ে রেখেছে, বলেছে বোথ স্টার্টেড ওয়ার্কিং টুগেদার বাট এ লেফট আফটার ওয়ার্কিং ফর 1 আওয়ার। 1 ঘন্টা এ কাজ করে কাজ ছেড়ে দিয়েছে। বি ফিনিশড অল দ্য রিমেনিং ওয়ার্ক এলোন, বাকি কাজটা বি একা কমপ্লিট করেছে। ইন হাউ মেনি টাইমস দ্য এন্টায়ার ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই বি, তাহলে কতটা সময় লাগবে বি এর পুরো কাজটা শেষ করতে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে টাইম, টাইম হলো, টাইমকে যদি আমরা এর থেকে এলসিএম নিয়ে নিই তাহলে চলে আসবে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, কতটা ইউনিট রয়েছে, এটা 10 ইউনিট হবে, এলসিএম নিলে 10 আসবে। ঠিক আছে, 10 হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি দেখো কত পাবে, এফিসিয়েন্সি জাস্ট টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম করলে চলে আসে, এটা আসবে 1, এটা আসবে তাহলে 2। টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে কত ইউনিট কাজ করতে পারছে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এটা বের হলো। দেখো এই হচ্ছে 1 আওয়ার আফটার কাজ ছেড়ে দিয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে জাস্ট 1 আওয়ারে 1 ইউনিট কাজ করেছে। 1 ইউনিট যখন কাজ করেছে টোটাল ওয়ার্ক কত রয়েছে 100, তাহলে রিমেইনিং কত, রিমেইনিং হচ্ছে 1 আওয়ার করে ছেড়ে দিলে 10 - 1, তার মানে 9 ইউনিট বাকি রয়েছে এখন। ঠিক আছে, এবং এই রিমেইনিং যে ইউনিট এই কাজটি বি কে করতে হবে। বিজ টাইম টেকেন কত লাগবে তাহলে বি এর কাজটি কমপ্লিট করতে, 9 ডিভাইডেড বাই তার এফিসিয়েন্সি রয়েছে 2 সমান সমান হচ্ছে 4.5 আওয়ার। বি এর লাগবে পুরো কাজটা তাহলে রিমেইনিং যেটা থাকবে কমপ্লিট করতে। ক্লিয়ার, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 36 কি বলেছে, which of the following does not come under the method of data classification, ডেটার ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে না এরকম কোনটি রয়েছে এই চারটির মধ্যে। তো দেখো কোয়ান্টিটেটিভ এটা ডেটা ক্লাসিফিকেশনে আসে, স্পেশিয়াল ডেটাতে আসে, কোয়ালিটেটিভ ডেটা ক্লাসিফিকেশনে আসে, বাট নরমেটিভ ডেটা ক্লাসিফিকেশনে আসবে না। ঠিক আছে, পুরো এক্সপ্লেনেশনটা দেখো, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। ডেটা ক্লাসিফিকেশন মেথডস কি কি ইনক্লুড রয়েছে এখানে, কোয়ান্টিটেটিভ যেখানে ভ্যালুজ, ইনকাম, পপুলেশন এগুলোকে দেখাতে পারবে এজ এ নিউমেরিক্যাল ফিগার, সেগুলোকে বলা হয় কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটা যেগুলো নন নিউমেরিক্যাল ভ্যালুজ হয়, ঠিক আছে, যেমন কালার, নেম, ক্যাটাগরি এগুলো। স্পেশিয়াল হচ্ছে জিওগ্রাফিক্যাল বা লোকেশন ক্যারেক্টারিস্টিক, যেমন ম্যাপ, কোঅর্ডিনেট দেওয়া থাকবে, জিআইএস ডেটা, এগুলো স্পেশিয়াল ডেটার মধ্যে আসে। নরমেটিভ এটা কিন্তু ডেটা ক্লাসিফিকেশনে আসছে না। ওকে, এটা একটা জাস্ট পার্সপেক্টিভ অ্যাপ্রোচ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ টেস্ট ইজ ইউজড অ্যানালাইজিং observed frequency and expected frequency, observed and expected frequency এটাকে মেজার করতে ইউজ করা হয় কাই স্কয়ার টেস্ট। ওকে, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। বাকি সবগুলো টি টেস্ট, এফ টেস্ট, অ্যানোভা এগুলো সম্পর্কে কিছু কিছু জেনে নাও। ঠিক আছে, দেখো chi-square test is used to analyze the difference between observed frequencies and expected frequencies in categorical data. Categorical data ক্ষেত্রে সাধারণত chi-square test ইউজ করা হয়, যেখানে observed যে frequencies তার সঙ্গে expected কি frequency, ওকে, ডেটার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা টেস্ট করা হয়। টি টেস্টে কি করা হয়, টি টেস্ট এখানে টেস্ট করা হয় significance of the difference between mean value between two sample small sized sample, small sized sample এর ক্ষেত্রে দুটো গ্রুপের মধ্যে mean just দেখা হয় when population standard deviation is not available, যেখানে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন अवेलेबल নয়, এই ধরনের স্মল সাইজ স্যাম্পলের ক্ষেত্রে টি টেস্ট অ্যাপ্লাই করা হয়ে থাকে এবং সিগনিফিকেন্স ডিফারেন্স দেখা হয়ে থাকে। ওকে, এফ টেস্ট কি, কম্পেয়ার করা হয় ভেরিয়েন্স টু অর মোর গ্রুপসের সঙ্গে। ওকে, অ্যানোভা কি, অ্যানোভা হচ্ছে টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডিফারেন্স অফ দ্য মিন ভ্যালুজ অ্যামং মোর দ্যান টু স্যাম্পল গ্রুপ, টু স্যাম্পল গ্রুপের মধ্যে মিন ভ্যালুর কি ডিফারেন্স রয়েছে এটা জাস্ট অ্যানোভা টেস্টের থেকে টেস্ট করা হয়ে থাকে। ওকে, ANOVA or analysis of variance is a statistical method used to compare
mean of 3 or more groups. Okay, F test is specific statistical test within ANOVA. Okay, F test আর ANOVA test যেখানে আমাদের 2 or more গ্রুপের মধ্যে জাস্ট কি করা হচ্ছে, ভেরিয়েন্স দেখা হচ্ছে, সিগনিফিকেন্স ভেরিয়েন্স। তো এটা কোয়াইট ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে, বাট অ্যানোভাতে কিন্তু F টেস্ট ইনক্লুডেড থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, রিজনিং এর উপরেই রয়েছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এন্ড রিজনিং। কি বলা হয়েছে, দ্য সাম অফ এ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল ইজ, এটা যে কোনো একটি নাম্বার তাদের সাম তার রেসিপ্রোকালের সঙ্গে কি হচ্ছে না এটি বেরোচ্ছে, তাহলে বলেছে যে সেই নাম্বারটি কি। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে এখানে, দ্য সাম অফ এ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল, যে কোনো একটি সংখ্যা এবং তার রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি, ধরো সংখ্যাটি রয়েছে এক্স, রেসিপ্রোকাল কি হবে এর, 1/x। ওকে, জাস্ট 1/x, এই সংখ্যার নিচে কিছু নেই মানে তো 1 রয়েছে, তাহলে এটাকে জাস্ট যখন উল্টে দেওয়া হচ্ছে তখন এটাকে বলা হয় রেসিপ্রোকাল। ঠিক আছে, রেসিপ্রোকাল ব্যাপারটা বুঝতে পেরেছো, আশা করছি বোঝা গেছে, জাস্ট উল্টোটা। ঠিক আছে, তো এই দুটো সংখ্যার যখন যোগফল করা হচ্ছে তখন সেই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 2 হোল 1/20, তাহলে সেই ক্ষেত্রে নাম্বারটি কত বের করতে হবে। ওকে, তো দেখো কিভাবে বের করবে, এই ধরনের প্রশ্নকে সলভ করবে কিভাবে, খুব সহজে। দেখো অপশন থেকে সলভ করতে শুরু করবে, তাহলে খুব সহজ হয়ে যাবে। ধরো আমি 3/4 নাম্বারটি ধরে নিচ্ছি, তাহলে রেসিপ্রোকাল কত হবে, 4/3, জাস্ট উল্টে দিলাম। দুটোকে প্লাস করো, প্লাস করে দেখো এই সংখ্যাটি আসছে কিনা। ওকে, এটা আমি যদি সলভ করি তাহলে 12 আসবে এলসিএম, তাহলে এখান থেকে আসলে 3 মানে 9 হয়ে যাবে। এটা এটা জাস্ট ডিভাইড করলাম, ডিভাইড করে যা পেয়েছি গুণ করে দিয়েছি উপরের সংখ্যাটির সঙ্গে। ঠিক আছে, এটা হচ্ছে 4 আর এটা হয়ে যাবে তাহলে 16। এরপরে দেখো 25/12 হচ্ছে। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমি ডিভাইড করি তাহলে তো ডেফিনেটলি 24 হবে, 2 বারে 1 রিমেনিং থাকবে, 1 রিমেনিং থাকলে 2 হোল 1/12 আসছে, এটা তার মানে হচ্ছে না। বিতে দেখো 5/4 যদি নিই এবং এর রেসিপ্রোকাল 4/5 করতে হবে, 20 আসবে এলসিএম, তাহলে 5 4 5 20 হয়, 5 5 25, এখানে আসছে 25, প্লাস করে দাও 4 4 16, কত আসবে তাহলে, এখান থেকে এটা আমরা পাচ্ছি 41/20। এটাকে ডিভাইড করো, 2 বারে যাবে 40, 1 রিমেনিং থাকবে, 2 হোল 1/20, ম্যাচ করে যাচ্ছে, অপশন নাম্বার বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে সলভ করবে এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, রেসিপ্রোকাল মানে জাস্ট উল্টো। আশা করছি বুঝতে পেরেছো, অপশন থেকে সলভ করলাম। ওকে, দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ম্যানগ্রোভ কভার। তো ম্যানগ্রোভ কভার কোথায় রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে বেশি রয়েছে, সুন্দরবন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এখানে কোনটি, অপশন নাম্বার এ ইউরেনিয়াম হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো সমস্ত কোয়েশ্চেন্সগুলো। 21 থেকে 40 অবধি আমরা সলভ করলাম, অর্থাৎ 20টি প্রশ্ন সলভ করলাম। নেক্সট পার্টে আবারও আমরা কন্টিনিউ করবো 2017 এর কোয়েশ্চেন্সগুলো। এভাবেই ইয়ার ওয়াইজ সলিউশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, এক্সাম আর বেশি দেরি নেই, প্রপারলি প্রিপারেশন নিতে শুরু করো এবং প্রশ্ন প্র্যাকটিস করতে হবে বেশি করে, তাহলে ট্রেন্ড এবং কোয়েশ্চেন্সের প্যাটার্ন বুঝতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।